দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। আর মাত্র একদিন পরে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। কিন্তু এই নির্বাচন ঘিরে রয়েছে নানা সমালোচনা। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি নির্বাচনকে ঘিরে তৃণমূলে অনেক ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল যারা সরকারি দলে সেনা আছে, সেই দলটিতেও আমরা এক ধরনের গৃহদাহ দেখতে পেয়েছি। অপরদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো এবারও আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবে না বলেছে, এবং বেশিরভাগ জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হচ্ছে। অর্থাৎ কি হতে যাচ্ছে সামনে দ্বিতীয় ধাপের উপনির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাচন এবং তৃণমূলের রাজনীতি, বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা, আছেন মোহাম্মদ শাহিদুর রহমান টেপাক, কো চেয়ারম্যান জাতীয় পার্টি, এবং আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথা বলছিলাম উপজেলা নির্বাচন ঘিরে, আসলে আমরা অনেক ধরনের আলোচনা সমালোচনা দেখেছি। প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে, ইতিহাসের সর্বনিম্ন ভোটার সংখ্যা আমরা দেখতে পেয়েছি। দ্বিতীয় ধাপে আসলে এই জায়গাটি উতরে যাওয়ার চেষ্টা করছিল রাজনৈতিক দলগুলো, সেই সাথে ইলেকশন কমিশনও। সেই সম্ভাবনা কতখানি আছে, যেহেতু দ্বিতীয় ধাপেও আমরা বিরোধী রাজনৈতিক দলকে নির্বাচন বর্জন করতে দেখলাম? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত সহযোগবৃন্দ, দেশ টিভি যে অনুষ্ঠান দেখছেন এবং যারা আগামী 157টা উপজেলায় যারা আগামী 21 তারিখ ভোট প্রদান করবেন, তাদেরকে শুভেচ্ছা। দেখুন, ইতিহাসের সর্বনিম্ন ভোট বলতে যাচ্ছেন, তাই তো? উপজেলা নির্বাচনে আরো কিন্তু 4টা পর্ব রয়ে গেছে। আমি বলতে চাই কি, এইভাবে যদি দেখেন যে নির্বাচনগুলো প্রার্থী বনাম প্রার্থী হচ্ছে কিনা, আপনি বলেছেন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, নির্বাচনটা কিন্তু প্রার্থী বনাম প্রার্থী। যেহেতু আওয়ামী লীগ কাকে মনোনয়ন দেয় নাই, কাউকে সমর্থন দেয় নাই এবং সমর্থন দেওয়ার সুযোগও রাখে না, দলীয় প্রতীকের বাইরে গিয়ে এবারে নির্বাচন হচ্ছে। এবার আসেন প্রথম নির্বাচন যে আমরা পোস্টমর্টেম করেন, 137টিতে নির্বাচন হয়েছে। প্রায় প্রতিটা উপজেলাতেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 5 থেকে 7 জন প্রার্থী ছিল। ওই নির্বাচনের আগে কিন্তু আমরা শুনেছি সারা দেশে সংঘাত সংঘর্ষ হবে, মানে হতাহত সংখ্যা বেড়ে যাবে, কিন্তু আমরা কিন্তু দেখলাম তেমন কিছু সংঘাত সহিংসতা তো আমরা দেখেছি। আওয়ামী লীগ নেতাদেরকে এমন ভাবে আসলে আমরা হুমকি দিতে শুনেছি যে তাদের যারা মনোনীত প্রার্থী আছেন তাদেরকে ভোট যদি না দেওয়া হয়, সে এলাকায় কোনো উন্নয়নই করা হবে না। 137টা উপজেলার কয়টা উপজেলায় এই কথা হয়েছে? দেখুন, গ্রামে একটা কথা আছে যে বিয়েতে অনেকগুলি কথা না নিলে বিয়ে হয় না। তো নির্বাচনও কিন্তু অনেক কথা কাটাকাটি হয়, রেশে বেশে অনেক কথা বলে ফেলেন। এটা নির্বাচন হলে শেষ হয়ে যায়। যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিমূলক হয়েছে কিনা, অবাধ হয়েছে কিনা, অংশমূলক হয়েছে কিনা, এটা কিন্তু হয়েছে। এই যে আমরা সবাই বলার চেষ্টা করি সর্বনিম্ন ভোট, কম ভোটার, হ্যাঁ হয়তোবা যেহেতু আমরা দলীয়ভাবে নির্বাচনটা করছি না, তারপরে আমরা ব্যর্থতা নিতেই চাই বা সামনে সেটা বলতে চাই যে তোমরা যাকে ভোট দাও, একাধিক প্রার্থীতে ভোট কেন্দ্রে আসো, হয়তোবা দ্বিতীয় ধাপ এটা বাড়বে। পরবর্তী আর তো মাত্র একদিন সময় আছে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, কি মনে করছেন প্রথম ধাপের নির্বাচন থেকে দ্বিতীয় ধাপের নির্বাচন আপনারা ভোটার সংখ্যা বাড়াতে পারবেন? আমি বলতে পারি যে পারবে। কত শতাংশ পারবে এটা তো বলতে তো পারবে। জি, এই জায়গাটিতে আবারও আসবো আপনার কাছে। মোহাম্মদ শাহিদুর রহমান টেপা, একটু আপনার কাছে আসতে যে আপনি প্রবীণ রাজনীতিবিদ, অনেকগুলো উপজেলা নির্বাচন আপনি দেখেছেন। এই যে বলছিলাম আসলে গত এক দশকে সবচেয়ে কম ভোট পড়েছে এবারের উপজেলা নির্বাচনে। তৃণমূলের মানুষের কাছাকাছি যাবার জন্য উপজেলা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। সেই নির্বাচনে যখন আসলে আমরা এত কম ভোটার সংখ্যা দেখছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে দেখছি, নির্বাচিত হচ্ছেন সবাই, সেটি আসলে রাজনীতির জন্য কেমন প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অত্যন্ত দুইজন প্রিয় আলোচক এবং দেশ টিভি দর্শক শ্রোতা। আমি আমার চোখে যে নির্বাচনটা আমি দেখছি, বা আমি একজন এদেশের সাধারণ মানুষ হিসেবে, সর্বনিম্ন ভোট, ঊর্ধ্বগতি ভোটে এইটা আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী হচ্ছে যে সমস্ত দলের অংশগ্রহণমূলক যে নির্বাচন যদি হয়, সেই নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেটা 1% ভোটই হোক আর 2% ভোটই হোক বা 100% ভোটই হোক, এটা হতে পারে। কিন্তু মানুষ এখন নির্বাচনের বিমুখ হয়ে গেছে। সাধারণ তৃণমূল নেতাকর্মীরা, তৃণমূলের নেতারা নির্বাচনে এখন আর ভোট দেওয়ার জন্যে তাদের মধ্যে যে একটা স্পৃহা ছিল, এটা এখন কমে গেছে।
তারপর হলো কি, এখন ধরেন বিএনপি এটা বিরোধী দল, মাঠের শক্তিশালী বিরোধী দল, এটা অস্বীকার করার কিছু নাই। তারা নির্বাচনে আসে নাই, অন্যান্য দলও নির্বাচনে অনেকে আসে নাই। এখন নির্বাচনটা আসলে মানে আমার জানা মতে, আমি যতটুকু জানি, ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি বা যুবলীগ বা এই ধরনের প্রত্যেকটা জায়গায় একই আওয়ামী লীগের 2-3জন করে প্রার্থী হচ্ছে। জি, এটা আগে ছিল না। তা আবার যেহেতু দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন হচ্ছে, সেই সুযোগটাও তো আছে। দলীয় প্রতীকের কথা আমি বলছি না, দলীয় প্রতীক তো এবার দেয় নাই, কেন দেয় নাই সেটা জানি না, কিন্তু এই দলীয় প্রতীক তো ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত গেছে। কিন্তু আওয়ামী লীগ দাবি করছিল যে প্রতিদ্বন্দ্বিতামূলক করবার জন্য তারা দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন দিয়েছে। না, দাবি আমরা অনেক কিছু করতে পারি, সেটা তার পূরণ মানে হচ্ছে কি? কিনা? তার মানে যে অন্য যে রাজনৈতিক নিবন্ধিত দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করছে না বলেই হয়তোবা এই কৌশল আওয়ামী লীগ অবলম্বন করছে। কিন্তু যতটুকু আমরা জানি, এবং আমার আওয়ামী লীগ আমার কাউসার ভাই দীর্ঘ বছর ধরে করে, আমরা যেহেতু একটু ছোট্টখাটো রাজনীতির সাথে জড়িত কর্মী, প্রিন্স ভাইও একটা দলের সেক্রেটারি, একটা ভালো দল, একসময় এই দলটার সাথে আমি জড়িত ছিলাম এবং আমার পরিবাররা জড়িত ছিল, এখনো আছে, আমি শুধু বের হয়ে আসছি। তো এখন আওয়ামী লীগের যে গঠনতন্ত্র আছে, আমাদেরও একটা গঠনতন্ত্র আছে, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে। সেই গঠনতন্ত্রতে পরিষ্কার লেখা আছে, আমি যতটুকু জানি, আওয়ামী লীগ গঠনতন্ত্র আমি পড়েছি, যে যদি নির্বাচনে অংশগ্রহণ করে নৌকার প্রার্থী বা যাই অন্য যদি বিরোধিতা করে, তাদের তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হয়। যেহেতু এবার নৌকা প্রতীক দেওয়া হয় নাই, এখন বহিষ্কারের শব্দটাও এখানে আসে নাই। যেটা আমার কাছে পরিলক্ষিত হয়েছে সেটা হলো, আমার দেশের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা এবং আওয়ামী লীগের সভানেত্রী, উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো নেতা, বড় নেতার স্বজনরা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য অনেক এলাকায়, গতকালকে আমি দেখলাম নোয়াখালীর যে ভদ্রলোক এমপি, কি নাম যেন ভুলে গেলাম, কিসাম চৌধুরী, তার একটা শুনলাম, ওই যে তার ছেলে এবার নির্বাচন হয়েছে, ঠকছেকে নোয়াখালীর প্রেসিডেন্টকে ঠকায়া হয়েছে। তারপর আমাদের মাদারীপুরের শাহজাহান ভাই, তার ছেলে জিতেছে। এ ধরনের অনেক জায়গা। তার মানে কি, আমার যেটা মনে হয়েছে, নিয়ন্ত্রণ আসলে হারিয়ে ফেলছে কিনা রাজনৈতিক দলগুলো। আমি নিয়ন্ত্রণের শব্দটা ব্যবহার করব না, আমি মনে করছি এই সব নেতারা আওয়ামী লীগের সভানেত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। এই জায়গাটিতে আসবো আপনার কাছে। আমি কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসতে চাই। এবারের উপজেলা নির্বাচনে আমরা বিরোধী দলের প্রার্থীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখছি না, আবার অপরদিকে তৃণমূল পর্যায়ের নেতাদেরকে আমরা দেখছি দলীয় নির্দেশনা মানছেন না। তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বজায় রাখাটা খুবই জরুরি জাতীয় রাজনীতির জন্য, সেখান থেকে আমরা দূরে সরে গেলাম কিনা? ধন্যবাদ আপনাকে, আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, একটা নির্বাচন হচ্ছে না বললে তো ভুল বলবো, মিথ্যাও বলবো, হচ্ছে। কিন্তু আসলে কি নির্বাচন? এখানে সাইদুর রহমান ভাই তার অভিজ্ঞতা থেকেও বলার চেষ্টা করেছেন। খুব সামান্য কথা, আমি যদি সামান্য হিসাব করি, যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন। তো স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় উন্নয়নেই প্রধান ভূমিকা রাখে। সুতরাং নির্বাচন যেমন উৎসবমুখর হয়, এই নির্বাচন তো আরও উৎসবমুখর হওয়া দরকার ছিল, এবং যদি প্রকৃত নির্বাচন হয়, এবং এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলো যদি বলেন প্রধানত বা ব্যক্তিবর্গ আরও উৎসাহ নিয়ে নামবে। কিন্তু নিশ্চয়ই আপনারা সবাই জানেন, গতকালও আমি যশোরের অভয়নগরের একটা অঞ্চলে একটা সামাজিক প্রোগ্রামে ছিলাম, এবং এইটা আমার কাছে অতীতের আমার এই স্বল্প অভিজ্ঞতার জীবনে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে, পুরো সময়টা জুড়ে অন্য আলোচনা মানুষ করেছে
নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আমাকে করেনি। আমি পুরো সামাজিক যেখানেই ধরেন এইখানেই তো নির্বাচন আলোচনা বেশি হয়, আমি কোনো নির্বাচনী আলোচনাই শুনি নাই। এবং সেইখানে যে নির্বাচন আমি টের পেলাম ফিরে আসার সময়, দেখলাম আমি যখন একটা জায়গা থেকে ভ্যানে ফিরছি তখন সেখানে একটা মাইক অ্যানাউন্স, একজন কি বলে ওই যে সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী, তার জন্য একটা মাইক অ্যানাউন্স ছাড়া আমি পুরো সারাদিনে অন্য কোথাও কোনো অ্যানাউন্স অর্থাৎ এই নির্বাচন নিয়ে জনমনে আসলে বলছি। তেমন তার কোনো মানে প্রভাব নেই। পরিস্থিতিটা কি এটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে কি আপনি আসলেই কি প্রকৃত অর্থ, যে বললাম হ্যাঁ কাগজে কলমে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু নির্বাচনের নামে যেটা আমরা করতে চাই সেটা কি হচ্ছে? হচ্ছে না। তাহলে এক নম্বর এটা। মানে, দুই নম্বর নির্বাচন যেটা আপনি বেছে নেওয়ার যে বলেছেন, সুযোগ ছিল সেটি থেকেও কি তাহলে আমরা দূরে সরে আসছি? হ্যাঁ, কোনটা? নির্বাচন মানেই তো আসলে জনপ্রতিনিধি বেছে না নেওয়ার ওই এক যে ধরনের বললাম না, সুযোগ প্রকৃত থাকার পক্ষে কথা। তাহলে ওটা থাকছে না, এইটাই। আর এবার আপনি যেটা বললেন এইটাকে যদি আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করি আপনার প্রশ্নের উত্তরে, যে আর কি মানে এই ঠিক এই সময় বুঝে যে আসলে নির্বাচন মনে রাখা দরকার, স্থানীয় সরকার নির্বাচন অফকোর্স পলিটিক্যাল নির্বাচন, নিশ্চয়ই এটাকে না বললে ভুল বলবো, অন্ততপক্ষে আমাদের বিবেচনায়, যার জন্য এখানে দলীয় প্রতীক অন্য হয়েছিল। আমি সেই আলোচনার তর্কে এখন যেতে চাচ্ছি না, যার যার মত, মানুষ যেটা মনে করবে সেটা আমরা করতে পারি, সেটা অন্য আলোচনা। তাহলে এইটার তো একটা বড় ছিল, আপনি যেটা বললেন যে এখানে লিডারশিপ বেড়ে আসবে, লিডারশিপ গড়ে উঠবে, যা প্রকৃতপক্ষে এখন স্থানীয় স্থানীয় যে সরকার নির্বাচনের পরে অন্যান্য ভূমিকা পালন করবে। কিন্তু ওই জায়গাটি এখনো কিন্তু কাগজে কলমে আপনার দলীয়ভাবে নির্বাচন হওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগ একটা ভূমিকা নিল, কেন এটা সবাই জানে, কিন্তু যে কারণে নিল সেটি কি আসলে বিরোধীদের জন্য আর খানিকটা সহজ হবার কথা ছিল কিনা? না আমি আমরা তো অনেক বিএনপি নেতাকে দেখলাম ঠিক। তারা দলীয় সেটা অন্য আলোচনা। প্রতীকের বাইরে গিয়ে নির্বাচনে সেটা অংশগ্রহণ অন্য করেছে। আলোচনা। তাতে তো আসলে আমি যেটা বলছি এখানে, সাইদুল ভাইও বলছেন যে আপনি এইটা কি হলো না হলো তা দিয়ে কিন্তু ওনার ভাষায় যদি বলি, এবং কারেক্টলি বলছে, অংশগ্রহণমূলক এই জায়গাগুলো তো হয় না, তাতে কিন্তু প্রকৃতপক্ষেই নির্বাচন তার গতি হারায়, আমি যদি বুঝে থাকি। তা সেইটাই তো থাকছে, ওইটা কিছু না। ওইটা আপনি যদি ধরেন আওয়ামী লীগ তার 10 জন কথার কথা প্রার্থী থাকে, অন্যরা হয়তো সে কাগজে কলমে ওই যে একই কথা, কাগজে যেমন নির্বাচন সে বলার সুযোগ পাবে, এই যে এত কথা বলছো তোমরা, এই কটা হয়েছে, তারপর আপনি একটা তকমা হাজির করতে পারেন, এই কটায় জিতেছো তুমি, জিততে পারতা। আমি বলি যে জিতা হারা ওইটাকে তো আগের বিষয়টা আলোচনার বিষয় না, আগে আলোচনার বিষয় যে নির্বাচন, সেটা তার প্রকৃত উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন হচ্ছে কিনা, এবং সেক্ষেত্রে প্রকৃতপক্ষে অংশগ্রহণ। আবার আওয়ামী লীগকে আমরা শুনতে পাচ্ছি তারা এই অভিযোগ করছে যে বিরোধী দলগুলো তাহলে কেন নির্বাচনে অংশগ্রহণ করছে না, কেন নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেটিও তো সঠিক না। সেটা তো আমি মনে করি যে ওটা আওয়ামী লীগ এগুলো সবই কাগজে কথা বলবো, করছে না কেন কে না জানে, কারণ যে নির্বাচন কয়দিন আগে এটা হয়ে গেল তার যে ক্ষত এটা শুকায়নি। এবং তৃণমূল পর্যায়ে আজকে যে ভয়ের রাজত্ব, লোভের রাজত্ব যেটা কায়েম হয়েছে, এইখানে সরকারের যে কিছু সুবিধা যেটা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে, সেই সুবিধা নিয়ে যে ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে, যেটা নির্বাচনের সময় এবং অন্য জায়গায় জানেন, এই আলোচনাগুলো যদি আপনার সাংবাদিক বন্ধুরা প্রকৃতপক্ষে যায়, তাহলে আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারবেন যে কি ধরনের এনার্কি, নৈরাজ্য এখানে সৃষ্টি হয়েছে, তাতে তো পুরো পরিবেশটাই নাই। তারপরে ধরেন এই যে টাকাটা, আপনি এবার নির্বাচনে আরো কতগুলো ঘটনা আছে, আপনি সংবাদে এটা দেখছেন, খবর নিয়ে দেখেন, আমাদের কাছে যা খবর, যে পরিমাণ টাকার খেলা সেটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, হুমকি ধামকি এইগুলো কিন্তু একটা অন্যরকম নির্বাচনের পুরো পরিবেশটা আসলে পাল্টে যাচ্ছে, আমাদের চিত্র পাল্টে বিবেচনায় যাচ্ছে যে কিনা। পুরো নির্বাচনের যে পরিবেশ, আরো যে তৃণমূলের কথা বললেন বলে সেই ধারাবাহিকতায় বলি, অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে যেখানে আরো ভালো নির্বাচন হওয়ার কথা ছিল, সেটিকে আরো ব্যাক গিয়ারে চলে গেছে এই বলে প্রশ্নটি করতে চাই অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। আওয়ামী লীগের তৃণমূলের পর্যায়ে যারা নেতা কর্মী আছেন তারা আওয়ামী লীগের হাই কমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন কিনা, পুরো নির্বাচনী পরিবেশ আসলে একেবারেই চিত্র পাল্টে গেছে কিনা, উত্তর নিব। আমাকে একটি বিরতি নিতে হবে, দেশ সম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগের তৃণমূলের যারা নেতা কর্মী আছেন তারা আসলে দলীয় হাইকমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন কিনা। না, এই যে টার্মটা বললেন এটা বোধহয় ঠিক না। টেপা ভাই যেটা বললেন যে প্রত্যেক দলের একটা গঠনতন্ত্র থাকে, আমাদের এই গঠনতন্ত্রে কিন্তু কাউকে সরাসরি বহিষ্কার করা যায় না। প্রথম তাকে শোকজ করতে হয়, 1-2 সপ্তাহ সময় দেওয়া হয়, শোকেসের জবাব দিতে হয়। আর আমাদের এবারে যে নির্বাচন করাটা, হ্যাঁ কোনো দ্বারা অনেকে বলেন, কিন্তু আমাদের দলের সর্বোচ্চ ফোরাম যে কোনো বর্তীয় সবাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারে। আমাদের জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু গণভবনে একটা বর্তীয় সভা হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে দলীয় মনোনয়ন পাবে, তারপরেও কেউ নির্বাচন করতে পারবেন, আমরা তো সিদ্ধান্ত নেব না। এবার আমরা এটা ওপেন রেখেছি, যারা বলেন বড় দল, যারা বলেন লক্ষ কোটি জনতা তাদের পাশে আছেন, তারা কিন্তু এই সুযোগটা নিতে পারতেন।
নির্বাচনে আসার আসার সুযোগ। সুযোগটা, কারণ এটা তো ক্ষমতা পরিবর্তন। কিন্তু তারা দাবি করছেন যে আওয়ামী লীগ সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি, যে কথা একটু আগে কমরেড হোসেন প্রিন্সও বলছিলেন। দেখুন, পরিবেশের ডেফিনিশন আমি কি বলবো জানি না। প্রত্যেকটা নির্বাচনে পক্ষ প্রতিপক্ষ থাকে বা একাধিক পক্ষ থাকে। আপনি যদি একটা অপক্ষ হতে চান, আপনার সেই অবস্থান থাকতে হবে। মানে কি বিরোধীদের আসলে সেই অবস্থান যদি নেই, তারা থাকতো, নির্বাচনে অংশগ্রহণ করবে? এই রেসে কেউ পিছিয়ে যেত না। কারণ আপনি লক্ষ্য করে দেখেছেন, একটা বড় দলের অনেক নেতা কর্মীরা নির্বাচন করছে, অনেকে জয়ী হচ্ছে। তারা কিন্তু স্পষ্ট বলেছেন, আমরা যদি নির্বাচন না করি, নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ না করি, আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাব। এই ভোটাররাই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে আবার। তাদের সাথে যদি আমরা সংস্রবে না যাই, যোগাযোগ না রাখি, দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে, আমরা কিন্তু হারিয়ে যাই। আচ্ছা, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনি বলতে চাইছেন তারা যথেষ্টভাবে দুর্বল রাজনৈতিক দল, সে কারণে তাদের নেতাকর্মীরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না? আমি তো তাই বলবো। আপনার যদি ফেস করার মতো সক্ষমতা থাকতো, আপনি অবশ্যই লড়তেন। কিন্তু তারা আবার এটি দাবি করছেন তারা নির্বাচনে আসেননি বলে আওয়ামী লীগের ভোটার সংখ্যা এত কম। না, এটা যৌক্তিক, পজিটিভই বলছেন। আমরা তো জাতীয় সংসদে ভোট পড়েছি 82%, উপজেলায় ভোট পড়তেছে 36 থেকে 40%। হয়তো এটা বাড়বে। হ্যাঁ, ওনাদের কথা ঠিক, ওনারা আসলে 70% হয়ে যেত। সেই দায় কি আসলে বিরোধী দলগুলো নিতে চায়? অবশ্যই তাদের গাড়ি চলে যায় এটা। তারা আসলে এটা 70% হতো, এবং 70% ভোট হলে, আমরা মনে করি 50-এর বেশি ভোট হলেই এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন। আইনগতভাবে কিন্তু 1% পড়লে কিন্তু যেটি রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে আপনারা আসলে এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছেন, ত্রাসের রাজনীতি তৈরি করেছেন, সে কারণে ভোটাররাও আসলে ভোট কেন্দ্রে যেতে চাইছেন না। আপনার কি মনে হয়েছে এই নির্বাচনকে সামনে নিয়ে কোথাও ত্রাস এরিয়া হয়েছে? তাহলে অভিযোগ কেন কমরেড রুহিন হোসেন প্রিন্স? সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, কেন সরকারকে মেনটেন করতে হয়, ম্যানেজ করতে হয়, সবার সামনে সব তুলে ধরতে হয়। এটা হতেই পারে, এটা যার যার, প্রিন্স ভাই তো একভাবে দেখছেন, জাতীয় পার্টি তো একভাবে দেখছে, তাই না? এটা আমি বলবো না। আপনার এই অভিযোগের সূত্র ধরে যদি একটু কমরেড হোসেন প্রিন্স আপনার উত্তরটি আমি নিতে চাই, যেটি বলছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, পরিবেশ পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণে আছে, বিরোধী দলগুলো তাহলে কেন আসতে চাইছে না নির্বাচনে? উনি যে কথাটা বলেছেন, ওনার কথাটা শুনলে মানে পরিষ্কার উনি করেছেন। আমি বলি, উনি বলেছেন এক একজন এক একভাবে দেখছেন। তাহলে আমি যেটাকে বলছি যে ওইখানে ভয়ের রাজত্ব, টাকার খেলা, উনি এইটাকে হয়তো মনে করছেন না। তা আপনি সেটাই, সুতরাং এইটাকে জাজ করতে গেলে ওই অঞ্চলের, একটা অঞ্চলের মানুষকে আপনাকে দেখতে হবে। সুতরাং ওনার এই কথাকে উনি কিন্তু ওনার আইডিয়া বলেছেন, আমি আমার কথা বলেছি। কিন্তু বিরোধী দলগুলো এটিও দাবি করছে জনগণ তাদের সাথে আছে, আপনারা নির্বাচনে আসলে হতে পারতো আপনারাই জয়ী হতে পারতেন। না, সেটা আমি বলি যে ওই আইডিয়াটাকে আপনি একটা হচ্ছে কি কাগজে কলমে বলতে পারেন। নির্বাচনে এখানে আপনি যে আলোচনা অল্প একটু সময় আমরা করলাম, তাতে আপনি খেয়াল করেন, যেহেতু প্রকারান্তরে একদলীয়ভাবে নির্বাচন হচ্ছে, আপনি টাকার খেলাও যে কথা বলেছে ওইটা বাদ রেখেও যদি বলি, এখন একদলীয় নির্বাচনের কারণে আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়ে করছে, এইখানে যদি সব দল অংশ নিত এক, এবং খালি অংশ নেওয়ার থেকে আমি গুরুত্ব দেই ওই জায়গাটিকে, যেখানে এটা ভাবে বলেছেন যে আপনি যদি পরিবেশ পরিস্থিতিকে অংশগ্রহণমূলক হতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি আওয়ামী লীগের অন্য চেহারা হয়তো আপনি দেখতেন। আমি হয়তো বা শব্দটা বলতে বাধ্য হচ্ছি, আমরা একজন প্রার্থী দিতাম, সেটা তো অন্য আলোচনা, আমি সে কথা বলি নাই না। একদলীয় পার্থক্য, সেটা তো আপনি এইবারের সংসদ নির্বাচনে আরো ইন্টারেস্টিং জিনিস বাংলাদেশে ঘটে গেছে, যে একদলীয় হইলেও যাতে একদলীয় না দেখা যায়, যেন আমি এবং ডামি শব্দটাকে, আমি অবশ্য ব্যক্তিগত, আমি এবং আমির নির্বাচন হয়েছে। সুতরাং একদলীয় মানে একটা প্রার্থী হবে তা না, সেইটাকে হলে বলতাম যে একক প্রার্থীর নির্বাচন, বা সেইটাও অনেকে তো বলার চেষ্টা করছে এখন যে এই ঝুট ঝামেলার দরকার কি ছিল, যেহেতু যেই জিতুক সে তো ওই দলেরই বা ওই ধারারই, নতুন কিছু না, তাইলে বরঞ্চ বিনা ভোটে হইলে অনেক টাকা পয়সা, অনেক ঝঞ্ঝাট কমে যেত, মানে মানুষের এই নেগেটিভ ধারা চলে আসছে। আমি জিনিস জানতে চাই, আপনারা যারা আসলে বিরোধী দলে আছেন, অনেক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছেন যারা হয়তো নির্বাচন করতে আগ্রহী, দীর্ঘদিন যদি আসলে কোনো নেতাকর্মী নির্বাচনের বাইরে থাকে, নিঃসন্দেহে সেখানে তাদের একটি চাওয়া পাওয়ার জায়গা থাকতেই পারে, তাদেরকে আসলে আপনারা বারবার রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। না, এটা আমি আমার দলের কথা বলতে পারি। শোনেন, আমাদের যারা নির্বাচনে আগ্রহী ছিলেন বা আছেন, অবশ্যই নির্বাচন আমাদের করতে হবে, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই, নির্বাচনে আমরা যাব। এবং এখনকার পরিবেশ পরিস্থিতি যেটা দেখছি, সেটাকে ধরে কোন পদ্ধতিতে আমি যে সংকটগুলো এটাকে ফাইট করে যেতে হবে, সেটা অন্য আলোচনা। আমি তো এইবার বরঞ্চ তাদের সাথে কথা বলতে যেয়ে দেখলাম যে ভাই, এই নির্বাচনে যে কোনো লাভ নেই, পরিবেশ পরিস্থিতি যা হচ্ছে, এমনি তো আপনি দেখছেন, আমি খালি ওই যে ওইটার সাথে কিন্তু যেটা বলার চেষ্টা করেছি, এইখানে টাকা, মনোনয়নপত্রের অবস্থা দেখেছেন, কোনো ভালো লোকের পক্ষে কি নির্বাচনে যাওয়া সম্ভব? যে কোটি কোটি টাকার খেলা যেখানে চলতেছে, কোনো ভালো লোকের নির্বাচনে যাওয়া সম্ভব? আপনি পরীক্ষা করে দেখেন, এমনকি ওই দলের মধ্যে একটা ভালো লোক হইলেও এইবারে যে টাকার খেলা হচ্ছে, তাতে নির্বাচিত হয়ে আসতেছে টাকার মালিক এবং
তথাকথিত কোড আনকোড ব্যবসায়ী নামে এই ধরনের দুর্বৃত্তায়িত অনেকেই, এটা আজকে আপনি আপনাদের অনুসন্ধানী জায়গায় গেলেই যাবেন, অর্থাৎ ওই রকম একটা খারাপ জায়গায় চলে গেছে। টিআইবির একটি প্রতিবেদন আমরা ইতিমধ্যে দেখেছি, মোহাম্মদ শাহিদুর রহমান টেপা, যারা আসলে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বিশেষ করে তৃণমূলে যারা একেবারে পরিকল্পিতভাবে যারা রাজনীতি করেছেন, তাদেরকে আসলে আমরা রাজনীতি করবার সুযোগ না দিয়ে, যে শব্দটি বারবার রহিন হোসেন প্রিন্স ব্যবহার করছিলেন, টাকার খেলা, সেখানে হেরে গিয়ে ব্যবসায়ীদেরকে সুযোগ করে দিচ্ছে কিনা রাজনীতি করার? ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন। যে কথাগুলি আমি শতবার বলেছি টক শোতে, মিটিংয়ে, যেখানেই যাই, সমস্যা যেটা তৈরি হয়ে গেছে আমাদের দেশে বর্তমান সমাজ ব্যবস্থায়, এবং এটা জিয়াউর রহমান আমলের থেকেই আরম্ভ হয়েছে, আমাদের আমলে হয়েছে, এখন তো সেই ধারাবাহিকতা চলছে। সেটা কি? রাজনীতিবিদদের কাছে রাজনীতি নাই। আজকে ধরেন কাউসার ভাই ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করে আসছে, আমি একসময় ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র রাজনীতি থেকে আসতাম, প্রিন্স ভাইও একই জিনিস। তো আপনি হিসাব মিলে দেখেন, বাংলাদেশে যারা তৃণমূল পর্যায়ে রাজনীতির থেকে উঠে আসছে, তাদের কারোর কাছে কিন্তু টাকা নাই। এই টাকা কোনো রাজনীতিবিদ, স্বচ্ছ রাজনীতিবিদদের কাছে কোনো অর্থ থাকে না। এখন হয়ে গেছে ব্যবসায়ীরা রাজনীতিবিদ, ব্যবসায়ীরা বিনিয়োগ করছে রাজনীতিতে, এই বিনিয়োগের টাকা তারা কিভাবে উঠাবে, অনেক সুবিধাজনক আছে। সেই সুবিধা কারা দিচ্ছে? সেই সুবিধা আমরা দিচ্ছি, আমরা যারা রাজনৈতিক দলের নেতা কর্মী আমরা দিচ্ছি, তেমনিভাবে আমরা দিচ্ছি। কেন? টাকা আছে, মার্শাল পাওয়ার আছে, হ্যাঁ, ওরাই এখন এমপি হবে, ওরাই এখন উপজেলা চেয়ারম্যান হবে, তারপরে কয়েকদিন আগে কি মানে মোটামুটি যাদের টাকা আছে তারাই এখন রাজনীতি করতে পারবে। সেই জন্যে এই দেশের আমরা যারা এই দেশটা, ধরেন এই স্বাধীনতা তো আজকে আরম্ভ হয় নাই, সে 1905 সাল থেকে আরম্ভ হয়েছে। 5 সাল থেকে আরম্ভ হইতে আপনার স্বাধীনতার যুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশে যুদ্ধ করেছি, আমরা যুদ্ধ করেছি। অনেকে বলে, যারা বলতে চায় আওয়ামী লীগের অনেক বন্ধুরা, যে আওয়ামী লীগ যুদ্ধ করছে, আসলে সঠিক না, যুদ্ধ আমরা করেছি। আওয়ামী লীগের কেউ যুদ্ধ করেনি? হ্যাঁ, আওয়ামী লীগও যুদ্ধ করছে, এদেশে সবাই যুদ্ধ করছে, এই রিক্সা পোলার থেকে আরম্ভ করে। যেমন ধরেন তখনকার কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের কয়েক হাজার লোক মুক্তিযুদ্ধ করেছে, তেমনিভাবে সব সংগঠনই, সব মানুষই করেছিল। সেই যুদ্ধ আমরা একটা স্বাধীনতা পেয়েছি, একটা পাসপোর্ট পেয়েছি, এটা অস্বীকার করার কিছু নেই। সারা পৃথিবীতে আমরা গেলে, যেমন আমি কয়েকদিন পরে হয়তো দেশের বাইরে যাব, কয়েকদিন আগেও আমি গেছিলাম, কি নিয়ে গেছিলাম? আমার তো পাকিস্তানি পাসপোর্ট নিয়ে যাওয়ার কথা না, আমি গেছি আমার দেশের পাসপোর্ট নিয়ে, আমাদের এটা আমরা পেয়েছি। কিন্তু স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি, সেটা আমরা পাইনি। না পাওয়ার সেই জন্য আসলে সবচেয়ে বেশি দায়ী আপনি কাদের বলছেন? আমরা যারা সব ধরনের রাজনীতি, প্রতিটি রাজনৈতিক দলকে, সব ধরনের রাজনৈতিক দলকে আমি দায়ী করছি, ব্যক্তিগতভাবে আমি দায়ী করছি। হ্যাঁ, কারণ আমি দেখেছি বঙ্গবন্ধু জাতির জনকের সেই 73 সালের নির্বাচন দেখেছি, তখন রাজনীতিবিদদের কাছে রাজনীতি ছিল। এদেশের মানুষ এখন দেখেন, আমাকে দেশে কিছু কিছু নাম আমাকে বলতেই হয়, যেমন ধরেন কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং, কমরেড ফরাদ, কমরেড সালাম ভাই, কমরেড আশু বরদ্দেশ, কমরেড নলিনী দাস, এরা দেশের জন্য হাজার হাজার বিঘে জমি মানুষকে দান করছে। এই আমাকে মোজার ইসলাম সেলিম ভাই, তারপরে আপনার অনেকেই, তারপরে ন্যাপ করতো পঙ্কজ ভট্টাচার্য, এরা কোনোদিন কিছু হতে পারে নাই, বিকজ অফ দ্যাট এরা দেশের জন্য কিছু করেছে, এরা এই দেশে যুদ্ধ করার জন্য। এখন আসলে যারা দেশের জন্য করছেন তাদের হাতে রাজনীতি না দিয়ে আমরা ব্যবসায়ীদের হাতে রাজনীতি তুলে দিচ্ছি। আজকে ধরেন মনি সিংকে আমি ব্যক্তিগতভাবে আমি চিনতাম, ন্যাচারালি আমি যখন ওই দলটা করতাম, 40,000 বিঘে দান করছে। নলিনী দাস বরিশালের, আশু বরাদ্দ 13,000 বিঘে। সেই জায়গাগুলো থেকে আমরা দূরে সরে আসছি। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, এই যে আসলে ব্যবসায়ীদের হাতে রাজনীতি চলে যাচ্ছে, এতে করে আসলে দলীয় অন্তর্দলীয় কোন্দল বাড়ছে কিনা, এবং বারবার আসলে আওয়ামী লীগের তরফ থেকে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যেটি বলা হচ্ছিল এক ধরনের সাংগঠনিক শাস্তি দেওয়া হবে, কিন্তু সেই জায়গাটিতে উদাসীনতা দেখানো হয়েছে, সেটিও আসলে কোন্দল উস্কে দিচ্ছে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ট্রাম্প ব্যবসায়ী, আবারও নির্বাচন করবেন, আমি ওটা বলছি না, বলছি বিশ্ব রাজনীতি যে দেশ নিয়ন্ত্রণ করে সেটাও ব্যবসায়ী থেকে এসছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের কিন্তু পরিচিতি ব্যবসায়ী হিসাবে, রাজনীতিবিদ হিসেবে না। আমি ওটাতে যেতে চাই না, আমি ওটার পক্ষেও না। টেপা ভাই একজন বীর মুক্তিযোদ্ধা,
বয়সজনিত কারণে হয়তো আমি মুক্তিযুদ্ধ হওয়ার সুযোগ হয় নাই। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য কি, ওনারা যে গর্ব করেন যে আমরা মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করেছি। হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের কোনো দল না, প্রতিটি মানুষই মুক্তিযোদ্ধা ছিল। নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্লোগান ছিল জয় বাংলা, এবং কাউকে বলতে হয় না, যার যার অবস্থান থেকে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, কারণ বঙ্গবন্ধু বোঝাতে পেরেছিলেন দেশটা স্বাধীন করতে হবে। আজকে যদি 53 বৎসর পর আমরা এই আলোচনায় আনি স্বাধীনতার পরাজিত শক্তি কিভাবে এখন আমাদের দেশে থাকে, দল করে, রাজনীতি করে, নির্বাচন করে, কিভাবে এই প্রশ্রয় কারা দিলেন, কেন তারা টিকে আছে, এটা বিশ্বের অনেক দেশে নজিরবিহীন ঘটনা। ক্ষমতাসীন দল হিসেবে তাহলে আওয়ামী লীগের ওই দায়ভার আছে না? আমরা তো প্রতিহত করার চেষ্টা করি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেছি, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, তাদের সাজা কার্যকর করেছি। নিশ্চয়ই, এটা নজিরবিহীন ঘটনা। নিঃসন্দেহে। ডাকসাইটের অনেক নেতা যারা বলেছিল আমাদের ফাঁসি দিবে কে, তাদের কিন্তু ফাঁসি হয়ে গেছে। এই নজির স্থাপন করতে পারে নাই কেউ, এবং বিচারের মাধ্যমে করা হয়েছে। ওই সকালবেলা নাস্তা খেতে খেতে অর্ডার দেয় নাই তোকে ফাঁসি দিয়ে দাও। স্যার, অবশ্যই এই অর্জনগুলোকে আমাদের মেনে নিতে হবে। আমরা দেখেছি অর্জনগুলো আমরা অর্জন করতে পেরেছি, কোঅর্ডিনেশনটা দরকার। নিশ্চয়ই। কিন্তু রহিন হোসেন প্রিন্স একটা কথা বলছিলেন যে আসলে আমরা ভোট দেবার যে অধিকারটুকু সেটি আসলে নিশ্চিত করতে পেরেছি। দেখুন, ভোট মানুষ একটা মৌলিক অধিকার। স্থানীয় সরকার বলেন, জাতীয় নির্বাচন বলেন, তার অধিকার নেতা নির্বাচন করার, তাকেও কিন্তু উদ্যোগী হতে হবে। তবে হ্যাঁ, আমরা যারা রাজনৈতিক দল, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য অবশ্যই ভোটারদেরকে প্রলোভন দেখাবো। আমরা যে টাকার খেলার বারবার অভিযোগ আমরা শুনছি, এবং সেটি কিন্তু আমরা প্রমাণও দেখেছি। অনেক এলাকায় আমরা দেখেছি যে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা টাকা বিলি করছেন ভোটারদের মাঝে। টাকার ব্যাপারটা যেটা, এক সময় 10,000 টাকা অনেক টাকা ছিল, এখন 10 লাখ টাকা কোনো টাকা না। আগে 1 বিঘা জমির দাম ছিল 10,000 টাকা, এখন 1 বিঘা জমির দাম 3 কোটি টাকা একই জায়গায়। কারণ আমাদের অর্থনীতির খাতটা বড় হয়েছে, দেশ বিদেশ থেকে টাকা আসছে, আমাদের রেমিটেন্স আসছে, সবকিছু তো বড় হয়েছে। এখন কোটিটি বলি না, কোটি টাকা কিন্তু কোনো বিষয় না। মানে গ্রামে গঞ্জে কিন্তু 3-4 ডিসিমেল জায়গা বেচলে কোটি টাকা, তৃণমূল পর্যায়ে কোটি টাকা কোনো বিষয় না। আমি তো বললাম না যে আপনি 4 ডিসিমেল জায়গা বিক্রি করলে 1 কোটি টাকা পাবেন। টিআইবির যে প্রতিবেদনটি সেটি সম্বন্ধে অবগত আছেন। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে প্রায় 60% যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা কোটিপতি। দেখুন, কোটিপতি হয়তো কোনো অযোগ্যতা না, নিশ্চয়ই নয়, এবং তারা ব্যবসা করেছে, এবং এই জন্য কোথাও কোথাও তাদের দায়বদ্ধতা আছে। আমি নেগেটিভলি দেখছি না, কিন্তু আমি বলছি কি, রাজনীতিবিদরা যে স্টিয়ারিং এ থাকা দরকার সেটা মেনটেন করা চলা উচিত বা থাকা উচিত। সেটি আসলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একটু দুর্বল করে দিচ্ছে কিনা? না, যেহেতু আমরা দলীয় অংশগ্রহণ করি না, যে প্রিন্স ভাই বললেন, আমরা তো কাউকে মনোনয়ন দেই নাই, তা দলীয় বলা যাবে না। তো আমরা বলছি যার যার অবস্থান থেকে যে মনে করো সে নির্বাচন করো। রহিন হোসেন প্রিন্স, কোনোভাবেই আসলে আওয়ামী লীগ নিজেদেরকে কোনোভাবে দুর্বল হয়ে পড়ছে সংগঠন হিসেবে সেটি মানতে রাজি নয়, কিন্তু যে অবস্থা আসলে আমরা তৃণমূল নির্বাচনে দেখছি, সেই নির্বাচন আসলে কিসের উদাহরণ দিয়ে গেল? আওয়ামী লীগ আসলে সাংগঠনিকভাবে তৃণমূল পর্যায়ে যথেষ্ট দুর্বল হয়ে পড়ছে কিনা? আমি উত্তর নিব, আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। কমরেড রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। দলগুলো আসলে দুর্বল হয়ে পড়ছে সাংগঠনিকভাবে, এটিও তারা মানতে নারাজ। আসলে কি হচ্ছে, আমরা কোন দিকে হাঁটছি? না, আমি উত্তরটাকে দুইভাবে একটু বিবেচনা করি। কারণ আমি মানতে নারাজ হলাম কি হলাম না, তার থেকে বাস্তবে কি ঘটছে এটাই আসলে দেখা দরকার। তো এই ক্ষেত্রে আবার একটু আমি পুরনো কথার কিছু রিপিটেশন হচ্ছে যে আমরা রাজনীতিটাকে কি এই জায়গাগুলো দেখতে চাই কিনা, সেটি একটি প্রশ্ন। তা আমি খুবই এর কোনো ব্যাখ্যা ছাড়াই উত্তর দিই যে প্রকৃতপক্ষে দেখতে হবে রাজনীতি হিসাবেই, এবং রাজনীতির মধ্য দিয়ে জনগণকে যদি সচেতন না করি, তাহলে আমি ভোট নিয়ে যত কথা বলি না কেন, আমি লং টার্মে কোনো ভালো কিছু আশা করতে পারবো না। তারও ছোট দুইটা কথা বলি। একটা হচ্ছে, আপনি তো জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই সব করবেন, তার সাথে করছেন। আপনি যখন তাকে এখন একটু শিক্ষা দিয়ে যদি না সামনে আনতে পারেন, তাহলে আপনি যে কাজটা করতে চান তাকে তো করাইতে পারবেন না। এবং একটা দেশের অগ্রগতি নির্ভর করে আপনার ওই দেশের মানুষকে কত বেশি সচেতন করতে পারলেন।
তাহলে এটার জন্য রাজনীতি একটা খুব জরুরি কাজ। এখন রাজনীতি কোন রাজনীতি? এই জায়গাটিতে যদি আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি, আপনি বলছিলেন যে জনগণের অংশগ্রহণ একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা নির্বাচনে, কিন্তু বিরোধী দলগুলো কিংবা আসলে প্রতিদ্বন্দ্বিতা যদি একটা নির্বাচনে না থাকে, জনগণ তো আসলে নির্বাচন বিমুখ হবে, এটিও তো না, স্বাভাবিক। আমি আসছি, ঠিক আছে, ওই প্রশ্নটা আমি একটু পরে রাখি, পরে বলি। তাহলে আপনি আগের যে প্রশ্ন করেছেন এর সাথে মিলান, যে দলটির কথা আপনি বললেন, আসলে কি এই যে আমি এই নির্বাচন অন্যটা বাদ দিলাম, এইখানে কি রাজনীতি নামে কোনো জিনিসটা কি রাখছে? তাহলে তো তার ফল যা হওয়ার তাই হবে। বরঞ্চ সে মুখে কি বললো না বললো, এইখানে একটা বিরাজনীতিকরণের ধারাই চললো। এবারে থেমে আমি এবার পরে যেটা বললেন যে আপনার বক্তব্য অনুযায়ী যদি বুঝে থাকি যে বিরোধী যারা আছে তারা ভোট করলে এই জায়গায় করতে পারতো কিনা, এখানে দুইটা ঘটনাকে আপনি বিবেচনা করতে কিংবা পারতেন। তারা আসলে হতে পারতো হ্যাঁ, আমি এটা ভোটারদের বলছি। আরেকটু নির্বাচনে যাওয়ার দুইটা উৎসাহ বিবেচনা বাড়তো। করতে পারি। তাহলে দুইটা বিবেচনা, আমি এখানে আওয়ামী লীগ নেতা কাউসার ভাইয়ের একটা কথাকে এর আগের বারে বলেছে, আমি এটাকে গুরুত্বপূর্ণ মনে করেছি। সেটা কি খেয়াল করেন, উনি যে বললেন যে ভোট দেওয়ার অধিকার যাদের আছে তাদেরকেও উদ্যোগী হতে হবে। আমি এটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ ভোটের যখন জনগণের প্রকৃত ভোটাধিকার, আমি প্রকৃত ভোটাধিকার আগে বলছি আর ব্যাখ্যা সাংবিধানিক দায়িত্ব, যে যেহেতু সেইটা নাই, তাহলে সেইটা করার জন্য তাকে কিন্তু এই ধরনের অন্যায় অত্যাচার এগুলো রুখে দাঁড়িয়েই প্রতিহত করে, শব্দটা বলি, প্রতিহত করে নিজেকে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। বরঞ্চ আমি তো এইবার দেখছি এইবারের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন অনেক দিনের ধারাবাহিকতায় যেটা হলো, বাংলাদেশের জনগণের সামনে আগামীতে একটাই পথ আছে, যে আমার ভোট আমি দেব, যাকে খুশি দেখে শুনে বুঝে দেব। এইটা যারা মানবে না, যারা করতে দেবে না, তাদেরকে প্রতিহত কারা করব। করতে দিচ্ছে না? আমি তো বলেছি, যে যখন সরকারে থাকে যদি বলেন, কম বেশি বলতে পারেন, এখন তো ক্ষমতাসীনদের দায় নিতে হবে। কিন্তু ক্ষমতাসীনদেরকে দায় নিতে হবে জি। যে তারা এটা করতে পারেনি, কিন্তু আমি দায় নিতে পারিনি বলে পরিস্থিতি যেখানে গেছে অনুনয় বিনয় করে তারা এটাকে করে দেবে দিল্লি দুরস্ত। বরঞ্চ এইটাকেই জনগণকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমার ভোট আমি বলেছি, এটা পুরনো স্লোগান যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, একটু যুক্ত করেছিলাম দেখে শুনে দেব, এখন আমি তার সাথে যুক্ত করছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, দেখে শুনে দেব, এবং আমার ভোট দেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা করবে তাদেরকে প্রতিরোধ করে ভোট দেব। ওই রকম একটা জায়গা ছাড়া বাংলাদেশে সরকারি দল আসলে দ্রুত কোনো ভোটাধিকার প্রতিষ্ঠা হবে বলে আমার মনে হচ্ছে না। ভোটারদের ভোট দিতে প্রতিহত করছে কিনা? দেখুন, এই যে আমি বলেছিলাম যে ভোটারদের একটা মৌলিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। আপনি ভোট দিচ্ছেন না, কিন্তু নেতা নির্বাচিত হয়ে যাচ্ছে, বা স্থানীয় পর্যায়ের নেতা নির্বাচিত, যারা আপনার 5 বছর ওই এলাকাটা, জনগণের কি করার কিছু আছে? না, উনি তো কোনো একটা অবস্থান নিতেই হবে, কারণ যেহেতু একাধিক প্রার্থী আছে সেখানে কিন্তু তার একটা সুযোগ আছে। এখানে আমি দলীয় হয়ে বললাম না। আর প্রিন্স ভাই যেটা বললেন, আমরা একসময় শুনতাম বিরাজনীতিকরণ বা রাষ্ট্রীয়করণ। রাজনীতিতে ঠিক এটা খাটে না। রাজনীতি থাকবে, আছে, চলছে। হ্যাঁ, এক এক সময় একটা প্যাটার্ন হতে পারে, যেমন নির্বাচন আসলে কিন্তু একটা কৌশল হয়। আমরা পার্শ্ববর্তী ভারতেও দেখছি জাতীয় সংসদে এক একটা দল একটা কৌশল নিচ্ছে। গত নির্বাচনের সাথে হয়তো সেই বিজেপি আছে, সেই কিন্তু আওয়ামী লীগের প্রতিটি কৌশলকে বিরোধী দলগুলো কেন অপকৌশল বলার চেষ্টা করছে? আপনার যদি ফেস করার ক্ষমতা না থাকে তো সেটা বলবেনই। আপনার যদি কোথায় থাকতে সেটা বলতেন না। আপনি যদি বলে থাকেন আপনার লক্ষ কোটি আছেন, আমি আগে বলেছি, তাহলে আপনি ফেস করতেন। সেটা তো করেন নাই, না করে অপবাদ দিচ্ছেন, কাউকে বিতর্কিত করছেন। মানুষ কিন্তু এটা পছন্দ করে না, কেননা এটা পুরনো কথা, লাঠির মানে শক্তিমানের কাছে সবাই থাকতে চায়। অর্থাৎ আওয়ামী লীগকে মোকাবেলা করবার মতন শক্তি এই মুহূর্তে বিরোধী দলগুলোর নেই, সাংগঠনিক নির্বাচনী ক্ষমতা নাই, যার কোন জন্য রাজনৈতিক দলেরই নেই। এই অবশ্যই না। না, বড় দুইটা দল যদি বলেন, আমাদের তো যদি নিবন্ধিত রাজনৈতিক দল 44টা, কিন্তু আমরা যে 2-3টা দল ধরে নিই, তারপরও আমরা জাতীয় পার্টিকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তারা সাংবিধানিক ধারাবাহিকতায় তারা কিন্তু নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে। একটি অংশ জাতীয় পার্টি করে, এটা এক দলে একাধিক অংশ থাকতেও পারে, আমরা দেখেছি, সেটা বিষয় না। কিন্তু যারা সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন চান না যথাসময়ে, যারা অনির্বাচিত সরকার চান, অসাংবিধানিক সরকার চান, সেই অবস্থাটা তো বাংলাদেশে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, গেল উপজেলা নির্বাচনের পর ইসি একটি নির্দেশনা দিয়েছেন, ভোটার বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি, সেটা কি সম্ভব? না, ভোটার, দেখুন, নির্বাচনটা পরিচালনা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিটি জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক তাদের একটা ইয়ে আছে, এবং তারা কিন্তু একজন রিটার্নিং অফিসার নিয়োগ করেন, প্রতিটা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিয়োগ করেন। এখন যদি রিটার্নিং অফিসার মনে করেন আমি মাইকিং করবো, এটা সেটা করবো, ভোটারদেরকে আনার জন্য, সেটা করতে পারে।
এই ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। কিন্তু আমার কথা হলো, আমরা যারা, আমি রাজনৈতিক দল বলবো না, যারা প্রার্থী হচ্ছেন, আমি যেখানে দেখছি একাধিক প্রার্থী, তাদের দায়িত্ব হলো, কারণ দেখুন আগে কিন্তু ব্যাপারটা ছিল, প্রার্থীরা তো প্রচার প্রচারণা চালাচ্ছে, এছাড়াও গাড়ি দেওয়া, ভ্যান দেওয়া, পান খাওয়ানো, মানে এটা কিন্তু যদি আমরা বলি নির্বাচনী আইনে অবৈধ, বাট এটা একটা কালচার ছিল। বাড়ি থেকে আনার জন্য সিগারেট খাওয়ানো, নির্বাচনী উৎসব বলা হতো, উৎসব একটা বলা সময়। হতো, পান সিগারেট খাওয়ানো, ভ্যান দিয়ে নিয়ে আসা, এই প্র্যাকটিসটা বাড়ানো দরকার। জি, মোহাম্মদ শাহিদুর রহমান টাপা, একটু আপনার কাছে আসি। তৃণমূলের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছি, উপজেলা নির্বাচন নিয়ে। তৃণমূলের রাজনীতি যদি আসলে দূরে সরে যায় জাতীয় রাজনীতি থেকে, সেটি আসলে বাংলাদেশকে কতখানি গণতান্ত্রিক দিকে নিয়ে যাচ্ছে? আমরা যারা রাজনীতিবিদ, আমাদের কথায় কথায় আমরা বলি তৃণমূল। আওয়ামী লীগেরা বলে জনগণ তাদের পক্ষে আছে, বিএনপি বলে জনগণ তাদের পক্ষে আছে। তো সব জনগণ দুই দলের পক্ষে আছে। আমার যেটা অভিজ্ঞতার আলোকে আমি যেটা জানি, বুঝি, গ্রাম পর্যায়ে যারা রাজনীতি করে, আপনার ভাষায় আমাদের ভাষায় তৃণমূল, এদের 0% ভ্যালু আছে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু ক্ষমতা ধরে রাখবার জন্য কিন্তু মূল রাজনৈতিক দলের যারা নেতা আছেন, তারা তৃণমূলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। মুখে, টেলিভিশনে, সেই কারেক্ট, বাস্তবে না। বুঝছেন না? বাস্তবে যদি হয়, এবার যে দ্বাদশ নির্বাচন হলো বা অতীতে যা হয়েছে, আপনি বের করেন তো একজন যে তৃণমূলের নেতা এমপি হয়েছে, একজন। ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ের প্রেসিডেন্ট বা এই ধরনের থেকে আসছে, মানে যে বাড়ি করুক না কেন, একজন বের করেন তো। কিন্তু কথা যখন আমরা বলবো সুন্দর, আমিও যখন বক্তৃতা দিয়ে বলি, তৃণমূলের কথাই বলি। আমরা সবাই এই দেশের সাধারণ মানুষকে একটা মিথ্যা ফুলঝুরির কথা বলবো। কারণটা হলো, তৃণমূলের কোনো নেতাকর্মীর কাছে, কাউসার ভাই বললে ফেলছে সুন্দর করে, কোটি টাকা কোনো ব্যাপার না। এখন কাউসার ভাইয়ের কাছে কোটি টাকা কোনো ব্যাপার না, কিন্তু কাউসার ভাইয়ের এলাকার ওই বাচ্চু মিয়ার কাছে যদি ইলেকশন করতে যায়, বা আর একজন মেয়ার কাছে যদি ইলেকশন করতে যায়, সে কোটি টাকা কেন, কোটি পয়সাও তো পাবে না। যারা অরিজিনালি আওয়ামী লীগের রাজনীতি করে বা যে দলের রাজনীতি করুক না কেন, সৎভাবে যারা রাজনীতি করছে, তাদের কারোর কাছে টাকা আছে কিনা আমার জানা নেই। কাউসার ভাই বিশাল নেতা, বড় উকিল সুপ্রিম কোর্টের, ওনার কাছে কোটি টাকা, বা আমার কাছে কোটি টাকা, কারণ প্রিন্স ভাইয়ের কাছে তো কোটি টাকা বিশাল ব্যাপার। উনি আগামী 100 বছরে কোটি টাকা অতীতে দেখছে কিনা, মৃত্যুর আগে দেখবে কিনা, আমার সন্দেহ আছে। আপনার এই প্রশ্নটি আমি ছোট করে একটু আপনার উত্তর নিতে চাই। অ্যাডভোকেট রেজাউল কবির কাউসার, এই সংস্কৃতি থেকে যে কথা বলছিলেন শাহিদুর রহমান টাপ, এখান থেকে বেরিয়ে আসার সুযোগ আছে কি? একদম ছোট করে। না, এটা সময় বলে দেবে কখন কি হয়, পরিস্থিতি হয়, বেরিয়ে অবশ্যই। রাজনীতিতে এই টাকার খেলা থেকে আমরা বেরিয়ে এসে রাজনীতির খেলা দেখবো কিনা? আলটিমেট তো রাজনীতির খেলা হতে হবে। হয়তো আবার সাময়িকভাবে কেউ এটাকে ব্যবহার করছে, সুযোগ নিচ্ছে, কিন্তু এটা লং টার্মে থাকবে না। ধন্যবাদ অ্যাডভোকেট রেজাউল কবির কাউসার, কমরেড রহিন হোসেন প্রিন্স এবং মোহাম্মদ শাহিদুর রহমান টাপা, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।